Hello everyone, this is Shankar Roy Karmakar and welcome to my channel that is River Guidelines. So, শক্তি নিয়ে আমরা কথা বলছিলাম and the concept of energy has been just generated in the previous video. So আজকের এই ভিডিওতে আমরা বেসিক্যালি কার্যের সাথে শক্তি অর্থাৎ the relationship between the work and energy এই certain part নিয়ে কথা বলবো. So বেসিক্যালি যে certain concept নিয়ে আমরা কথা বলছি সেটা আমরা ডিসকাস করার জন্য সবার ফার্স্টে আমি যেটা লিখছি that is the relation between work and energy অর্থাৎ কার্য এবং শক্তির মধ্যে সম্পর্ক। এখন সবার ফার্স্টে যদি আমরা কার্যকে বুঝতে চাই দ্যাট ইজ কার্য আমরা কি বলছি কার্য মানে W দ্যাট হ্যাজ বিন গিভেন অ্যাজ F ডট S অর্থাৎ বল ইনটু সরণ। এটা আমরা খুব ভালো করে জানি, বারবার আমরা আলোচনা করেছি। এখন আমি কি করছি এই গোটা কনসেপ্টে কিছু জিনিসকে ইমপ্লিমেন্ট করছি। আমি ধরে নিচ্ছি যে কোনো একটি বস্তুর প্রাথমিক বেগ that is the initial velocity of an object u, fair enough, আর অন্তিম বেগ যা কিনা v। অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে এই গোটা বস্তুটি একটি ত্বরণে যাচ্ছে, অর্থাৎ বস্তু সমত্বরণে গতিশীল। এখন যদি কোনো বস্তু সমত্বরণে গতিশীল হয় এবং আমি যদি ধরে নেই বল ইকুয়াল টু F, তাহলে আমি বলতেই পারি F ইকুয়াল টু m ইন্টু a, ফেয়ার এনাফ, কারণ আমরা জানি বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। এবার আমি যে কাজটা করছি সেটা এই ত্বরণের ইকুয়েশন বোঝার চেষ্টা করছি। সো ত্বরণ ইকুয়াল টু কত না, ত্বরণ ইকুয়াল টু a দ্যাট ইজ ইকুয়াল টু v মাইনাস u ডিভাইডেড বাই t। কারণ আমরা খুব ভালো করেই জানি এই গোটা কনসেপ্টটা কোথা থেকে এসেছে, কারণ যখন আমরা বেসিক লেভেল পড়াশোনা করছিলাম তখন আমরা বলেছিলাম যে v ইকুয়াল টু u প্লাস at। তাহলে আমরা যদি at এর ইকুয়েশন বের করি দ্যাট উইল বি v মাইনাস u that is a equal to v minus u divided by t, clear? অর্থাৎ সেই সার্টেন পজিশন থেকে আমাদের ত্বরণের একটা কনসেপ্ট এখানে জেনারেট হলো। এবার আমরা যেটা চাইছি এই ত্বরণের মানটাকে বের করে রাখতে এন্ড এটাকে আমরা অন্য একটা সার্টেন ইস্যুতে এস্টাবলিশ করতে। এবার আমি যে কাজটা করতে চাইছি যে ধরি বস্তুটি t সময় যাত্রা করেছে। এখন যদি কোনো বস্তু t সময় যাত্রা করে তাহলে এর একটা অন্তিম বেগ হবে এবং অন্তিম বেগ আমি জানি v, তাহলে আমি বলতেই পারি v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, রাইট? এখন আমি প্রত্যেকটার ভ্যালুগুলোকে বসাচ্ছি। সো v স্কয়ার তো v স্কয়ার, u স্কয়ার মানে u স্কয়ার, 2 মানে 2, a মানে কত? a কথার মানে আমরা নাকি ত্বরণ বলছি। তো এই কথার মানে আমি কি বলতে পারি না এই গোটা ইকুয়েশন থেকে আমি যেটা বের করতে পারি দ্যাট ইজ নাথিং বাট f বাই m, কারণ আমরা কি লিখেছিলাম f ইকুয়াল টু m ইনটু n। তাহলে এখান থেকে যদি আমরা a বের করি তাহলে এটা কত হয়ে যাবে f বাই m। তাহলে আমি এই পার্টিকুলার ভ্যালুটা লিখতেই পারি ইনটু এখানে পড়ে থাকছে s, ফেয়ার এনাফ। এবার আমি কি করছি সবার ফার্স্টে v স্কয়ার মাইনাস u স্কয়ার করে দিচ্ছি, তাহলে এখানে পড়ে থাকছে 2 ইনটু f বাই m ইনটু s। এবার আমি কি করছি এই গোটা ইকুয়েশনটাকে একটু মডিফাই করার চেষ্টা করছি, দ্যাট ইজ আমি সবার ফার্স্টে m দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। সো m উইদিন ব্র্যাকেট v স্কয়ার মাইনাস u স্কয়ার এখানে পড়ে থাকছে 2 ইনটু fs, ক্লিয়ার? পরের লাইন আমি কি করছি 2টা দিয়ে বোথ ইকুয়েশনকে জাস্ট ডিভাইড করে দিচ্ছি, তাহলে এটা দেখতে কিরকম হচ্ছে? সো দিস ইজ লুকিং লাইক হাফ m উইদিন ব্র্যাকেট v স্কয়ার মাইনাস u স্কয়ার দ্যাট ইজ f ইনটু s, ক্লিয়ার? এবার আমি যদি এটাকে একটু ভালোভাবে দেখি তাহলে এটা দেখতে লাগছে হাফ m v স্কয়ার মাইনাস হাফ m u স্কয়ার দ্যাট ইজ নাথিং বাট f ইনটু s। আর f ইনটু s কথার মানে কি? f ইনটু s কথার মানেই হচ্ছে বেসিক্যালি কার্য। অর্থাৎ আমি যদি বলি যে f ইনটু s কথার মানে কার্য, এই কার্য কথার অ্যাকচুয়াল মিনিং কি হয়েছে না হাফ m v স্কয়ার মাইনাস হাফ m u স্কয়ার। সো হাফ m v স্কয়ার কথার মানে কি? হাফ m v স্কয়ার কথার মানে হচ্ছে অন্তিম গতিশক্তি। সো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো হাফ m v স্কয়ার কথার মানে হচ্ছে অন্তিম গতিশক্তি।
আর হাফ এম ইউ স্কোয়ার কথার মানে হচ্ছে প্রাথমিক গতিশক্তি। ক্লিয়ার? অর্থাৎ আমরা যদি অন্তিম গতিশক্তি থেকে প্রাথমিক গতিশক্তিকে বাদ দিয়ে দিই তাহলে অ্যাকচুয়াল যে কন্ডিশনটা তৈরি হবে সেটাই হবে সেই বস্তুর উপর কৃতকার্য। অ্যান্ড দিস ইজ নাথিং বাট থিওরেম অন ওয়ার্ক এনার্জি, অর্থাৎ কার্য এবং শক্তির উপপাদ্য, যে সার্টেন পার্ট নিয়ে আমরা কথা বললাম, এবং এটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের এই পুরো কনসেপ্টটাকে এস্টাবলিশ করার জন্য। ক্লিয়ার? ওয়েল, রাইট নাও যে সার্টেন পার্ট নিয়ে আমি কথা বলছি সেটা কনজারভেটিভ সিস্টেম বা সংরক্ষী সংস্থা। এই সংরক্ষী সংস্থার মেন কনসেপ্টটা কি সেটা আমি আগে বলে দিই, তাহলে আমাদের পুরো জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমরা এই সংরক্ষী সংস্থায় যে কনসেপ্ট দুটোকে নিয়ে মেনলি কথা বলবো সেটা নাম্বার ওয়ান, যে এই সংস্থায় সব সময়ের জন্য যান্ত্রিক শক্তির নির্দিষ্ট মান থাকবে, অর্থাৎ যান্ত্রিক শক্তি সব সময়ের জন্য ধ্রুবক থাকবে, অর্থাৎ সংস্থার যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক। এই সার্টেন কথার মানে হচ্ছে এখানে যদি সংস্থার শক্তির পরিবর্তন হয় তাহলে কি হবে, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি এই দুটো সব সময়ের জন্য একটা কনস্ট্যান্ট ভ্যালু দেবে। অবশ্যই স্থিতিশক্তি থেকে গতিশক্তি পরিবর্তন হতেই পারে বা গতিশক্তি থেকে স্থিতিশক্তি পরিবর্তিত হতেই পারে, কিন্তু দুজনের সমষ্টি সব সময়ের জন্য কনস্ট্যান্ট থাকবে। এই পুরো জিনিসটাকে বলা হয় সংরক্ষী সংস্থা। আর নাম্বার টু, যে জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যে এটি কিন্তু কখনোই পথ নির্ভর নয়, অর্থাৎ সংরক্ষী সংস্থায় মোট কৃতকার্য পথ নির্ভর নয়। সো এই জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ এক্ষেত্রে যত পরিমাণ কাজ করা হয় যদি আমরা পুরো সংস্থার কাজটাকে রিভার্স করে দিই তাহলে তত পরিমাণ কাজ ফেরত চলে আসে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এক্ষেত্রে মনে রাখতে হবে যে কোনো রকম বাধাদানকারী বা ক্ষয়কারী কোনো বলের উপস্থিত থাকে না। সো সংরক্ষী সংস্থায় কার্যের বিরুদ্ধে বাধাদানকারী বল থাকে না। অর্থাৎ বেসিক্যালি দিস ইজ নাথিং বাট আইডিয়াল সিস্টেম, এবং এই আইডিয়াল সিস্টেম হওয়ার জন্য আমরা এখানে ঘর্ষণ বা ফ্রিকশন, ভিসকোসিটি বা সান্দ্রতা এই সমস্ত জিনিসগুলোকে অ্যাভয়েড করব। দ্যাটস ওয়াই আমি কোনো একটা সংস্থায় ঠিক যত পরিমাণ কার্য করব ঠিক তত পরিমাণই তাতে শক্তি হিসেবে সঞ্চিত হবে। ইন দ্য আদার হ্যান্ড আমি ঠিক যত পরিমাণ শক্তি দেবো ঠিক তত পরিমাণ কার্য সেটা করতে পারবে। বাট রিয়েল লাইফ কোনো ইনস্ট্রুমেন্ট এটা করতে পারে না, কোনো মেশিন 100% কনভার্সন রেট দেখায় না। অর্থাৎ এটা কমপ্লিটলি এমন একটা সিস্টেম যে সিস্টেমে আমরা কমপ্লিটলি এটা হাইপোথেটিক্যাল ডেটা বা কাল্পনিক ইস্যু নিয়ে কথা বলবো, কিন্তু এই সংস্থার ওপরেই বেস করে আমাদের মহাকর্ষ থেকে আরম্ভ করে নিউটনের গতিসূত্র সব দাঁড়িয়ে আছে। অ্যান্ড দ্যাট ইজ ভেরি ভেরি লজিক্যাল ইস্যু, যে সার্টেন পার্ট নিয়ে আমরা কথা বলছি। দিস ইজ দ্য লাস্ট পার্ট, যেটা কিনা আমাদের এই সংরক্ষী সংস্থা সম্পর্কে দুটো অত্যন্ত ইম্পর্টেন্ট কনসেপ্ট দেবে। নাম্বার ওয়ান, এই সংরক্ষী সংস্থায় যদি কোনো আমরা বৃত্ত পথে ঘুরে আসি, অর্থাৎ একটি পূর্ণ চক্র ঘুরে আসি, ধরা যাক আমি এখান থেকে একটা বস্তুকে নিয়ে একটা বৃত্ত পথ বরাবর একটি বল দিয়ে আবার আগের জায়গায় ফিরিয়ে আনলাম, যদি এই গোটা সংস্থা সংরক্ষিত হয় তাহলে আমার কৃতকার্য শূন্য হবে। অর্থাৎ এই দুটো কনসেপ্টকে আমাদের জানতে হবে, যেটা কিনা সংরক্ষী সংস্থায় পূর্ণ চক্রে কৃতকার্য শূন্য। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড নাম্বার টু, আরেকটা জিনিস যেটা আমাদেরকে এই পুরো কনসেপ্টটাকে খুব ভালোভাবে ক্লিয়ার করবে, সেটা হচ্ছে যে আমরা যখনই একটা কোনো সংরক্ষী সংস্থায় বল প্রয়োগ করব, এই সংরক্ষী সংস্থায় বল সবসময় স্থিতিশক্তির ঋণাত্মক নতিমাত্রার সাথে সমান হয়। অর্থাৎ সংরক্ষী বল
স্থিতিশক্তির ঋণাত্মক নতিমাত্রা সাথে সমান। সো এই ইস্যুটা বুঝতে গেলে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে একটা কনসেপ্ট। আমি যদি ধরে দিই যে সমরক্ষী বল এফ, সো এফ কথার অ্যাকচুয়াল মানে হবে মাইনাস অফ ডিভিডিআর। এই ইস্যুটা হয়তো আমরা কিছু জায়গায় পড়েছি, যে ক্ষেত্রে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যে আমরা বলেছিলাম মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ই ইকুয়াল টু মাইনাস অফ ডিভিডিআর। অর্থাৎ এই সার্টেন ইস্যুটা আমাদের কাছে কমপ্লিটলি নতুন নয়, হ্যাঁ একটু মডারেটেড ওয়েতে এটা আমাদের কাছে এস্টাবলিশড হলো। সো আমাদের এই পুরো জিনিসটা একটু হলেও জানতে হবে। Now যে certain পার্টে আমি কথা বলবো that completely belongs for JEE topic। সুতরাং আমাদেরকে এই জিনিসটা একটু কমপ্লেক্সিটি নিয়েই বুঝতে হবে। সো আমি এক্ষেত্রে যে জিনিসটা বলছি যে আমরা জানি কৃতকার্য বা কার্য that can be given as dw equal to f dot dr, যে ক্ষেত্রে আমি বলছি dr equal to সরণ আর f equal to বাহ্যিক বল। ফেয়ার এনাফ? এবার আমি যে কাজটা করছি সেই জিনিসটাই কিছু জিনিস বুঝবার চেষ্টা করছি। এখন বল কথার মানে কি না, বল বা এক্সটার্নাল ফোর্স যেটাকে আমি লিখতে পারি কত m ইনটু a, বাট এ কথার মানে কি, এ মানে ত্বরণ। সো ত্বরণ কথার মানে কি অ্যাকচুয়ালি না বেগ পরিবর্তনের হার, দ্যাটস ওয়াই আমি ত্বরণকে লিখতে পারি dv dt। ফেয়ার এনাফ? সো f ক্যান বি রিটেন অ্যাজ m ইনটু dv dt। অবভিয়াসলি এটা আমরা আগেভাগে পড়েছিলাম। রাইট নাও আমি শুধু এখানেই থামছি না, আমি কি করছি এই গোটা ইকুয়েশনটাকে আরেকটু ফার্দার এক্সপ্রেস করছি। আচ্ছা এই যে dr, এই dr কথা মানে কি? দিস ইজ নাথিং বাট সরণ। আচ্ছা এবার আমি যদি সরণের মান জানতে চাই তাহলে সরণের পরিবর্তনের হারকে কি বলা হয়? বেগ। তাহলে আমি এটাকে লিখতে পারি dr বাই dt দ্যাট ইজ নাথিং বাট বেগ অর্থাৎ v। তাহলে dr এর অ্যাকচুয়াল ইকুয়েশন কত? v ইনটু dt। সো দ্য থিং বিগিন, আমি দুটো আলাদা আলাদা ভ্যালুকে ইভ্যালুয়েট করে রাখলাম এবং যে দুটো ভ্যালুকে নিয়ে আমি মেইনলি এই গোটা কনজারভেটিভ সিস্টেমকে নিয়ে আলোচনা করার জন্য অ্যাপ্লাই করব। সো দেখা যাক কি হয়। ওয়েল রাইট নাও আমাদের কাছে যে সার্টেন জিনিসটা তৈরি হলো, আমরা বলেছিলাম যে ওয়ার্ক ডান দ্যাট ইজ dw, সে কথার মানে লিখি f ডট dr। ফেয়ার এনাফ? সো dw ক্যান বি রিটেন অ্যাজ dw। f এর ইকুয়েশনে আমি এবার লিখছি m ইনটু a, dr কে আমি dr লিখছি, কিন্তু f মানে কি দেখলাম না আমরা লিখতে পারি m ইনটু dv dt। সো আমি সেই এটাই লিখছি m ইনটু dv dt। ক্লিয়ার? আর ইন দ্য আদার হ্যান্ড dr অর্থাৎ যেটা কিনা সরণ, সেটাকে আমি কি লিখছি v ইনটু dt। ক্লিয়ার? এবার যদি এই গোটা ক্যালকুলেশনটাকে ফার্দার প্রোগ্রেস করা হয় তাহলে এটা দেখতে লাগছে m ইনটু v ইনটু dv। ফেয়ার এনাফ? অর্থাৎ আমরা ভালোভাবে পুরো জিনিসটাকে বুঝলাম। এখন আমি এই গোটা ইকুয়েশনটাকে একটা জিনিসকে একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করছি। আমি এই dw কথার মানে অ্যাকচুয়ালি কি লিখতে পারি? f ডট dr। ক্লিয়ার? সো থাক এটা। আর এদিকে লিখতে পারি m ইনটু v ইনটু dv। রাইট? এবার আমি যে জিনিসটা বোঝাবার চেষ্টা করছি সেটা একটা ডেরিভেশন। সো আমি v স্কয়ারকে ডেরিভেটিভ করছি। আমি ধরে নিচ্ছি যে v স্কয়ার আমার কাছে একটা আলাদা ভ্যারিয়েবল যা কিনা m। ক্লিয়ার? এবার যদি আমি এটাকে টাইমের রেসপেক্টিভে ডেরিভেটিভ করি তাহলে আমি কি লিখব? d of v স্কয়ার dt that will be dm dt। ক্লিয়ার? অর্থাৎ আমি নরমাল একটা পাথওয়ে ফলো আপ করছি। এবার আমি কি করছি এই পাশে যেটা আছে সেটা থাকলো আমি নরমালি রাখছি, আর এই দিকের পার্টটাকে নিয়ে আমি একটু ক্যারি আউট করছি। আমি m এর ভ্যালু v স্কয়ার ডাইরেক্টলি বসিয়ে দিচ্ছি, তাহলে আমি পুরো ইস্যুটা এইভাবে পেলাম। এখন যদি এটাকে ডেরিভেটিভ করতে হয় তাহলে কি করতে হবে? আমাকে বেসিক্যালি v এর রেসপেক্টিভে ডেরিভেটিভ করতে হবে, কারণ যার ভ্যারিয়েবল তাকে তার ভ্যারিয়েবল দিয়ে ডেরিভেটিভ করতে হবে। অর্থাৎ আমি এটা বলতে পারি d v স্কয়ার বাই dt, এই কথার মানে কত না এটাকে যদি আমি ক্যালকুলেট করি this will be 2v into dv dt। ফেয়ার এনাফ? তাহলে বোথ সাইড থেকে আমি dt কে যদি ক্যান্সেল আউট করে দেই তাহলে কি আসছে? d of v স্কয়ার that is nothing but 2v dv। অর্থাৎ আমি যদি v of dv এর ভ্যালু বের করি this will be nothing but half of dv স্কয়ার। ফেয়ার এনাফ? সো আমি এই গোটা কাজটা করলাম জাস্ট এটুকু বোঝাতে যে আমি এক্ষেত্রে v of dv এই গোটা ইকুয়েশনটার ভ্যালু পরের লাইনে বসিয়ে দেব half of dv স্কয়ার।
ক্লিয়ার আমার কথা? অর্থাৎ এই গোটা ইকুয়েশনের এই সুইচিংটার জন্য আমি এত বড় একটা পাথওয়ে ফলো আপ করলাম। ক্লিয়ার? ওয়েল, আমরা যে অবধি পুরো জিনিসটাকে এস্টাবলিশ করলাম সেখান থেকে আমি জানতে পারলাম এফ ডট ডি আর এই কথার মানে কি এসছে, দ্য হাফ অফ এম ডি অফ ভি স্কোয়ার। ফেয়ার এনাফ? এবার আমি যেটা করবার চেষ্টা করছি সেটা হচ্ছে গোটা ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট। বাট ইন্টিগ্রেট করবার আগে আমি একটা অদ্ভুত রকম জিনিস জানাচ্ছি। না, আমি প্রথমেই বললাম এটা সংরক্ষী সংস্থা। এখন সংরক্ষী সংস্থায় যে বল ব্যবহার হয় সেই বল কথার মানে কি না, আমি এক্ষুনি বললাম দ্যাট ইজ দ্য নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ potential energy, that is minus of dvdr. So আমি বেসিক্যালি এই ডেটাটা এখানে বসাবো। সো আমি যেটা করছি দ্যাট ইজ মাইনাস অফ dvdr ইনটু dr, দ্যাট ইজ হাফ m d of v স্কয়ার। ক্লিয়ার? অর্থাৎ এখান থেকে dr dr কেটে যাচ্ছে, তাহলে আমার এই পাশে যেটা পড়ে থাকছে মাইনাস অফ dv, দ্যাট ইজ নাথিং বাট হাফ অফ m, যেটা কি কমপ্লিটলি কনস্ট্যান্ট, ইনটু d of v স্কয়ার। এবার আমি যেটা করবার চেষ্টা করছি সেটা ইন্টিগ্রেট করবার চেষ্টা করছি। তাহলে আমি এই সাইডেও ইন্টিগ্রেট করব, এই সাইডেও ইন্টিগ্রেট করব। তাহলে আমি যদি ইনিশিয়াল ভেলোসিটি ইউ ধরি আর ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি যদি ভি এ ধরি, ফাইনাল পোটেনশিয়াল এনার্জি যদি আমি ভি বি ধরি, আর একইভাবে যদি আমি ফাইনাল ভেলোসিটি স্মল ভি ধরি, তাহলে আমার কাছে এবার ইন্টিগ্রেট করতে খুব ইজি হয়ে যাবে। কারণ আমি বলেছিলাম এই ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন সাইন যদি পাশাপাশি থাকে ক্যান্সেল আউট করে দেওয়া যায়। তাহলে দিস উইল বি মাইনাস ভি, আপার লিমিট থাকবে ভিভি, লোয়ার লিমিট থাকবে ভিএ, আর এ পাশ থেকে পড়ে থাকবে হাফ এম। এই ইন্টিগ্রেশন ডেরিভেটিভ সাইন পাশাপাশি আছে, তাহলে পুরোটা মড ভ্যালু নিয়ে চলে আসবে। আপার লিমিট থাকবে ভি, লোয়ার লিমিট থাকবে ইউ। তাহলে এই ক্ষেত্রে যদি আমি এটা ক্যালকুলেট করি, দিস উইল বি মাইনাস অফ ভিভি প্লাস অফ ভিএ। ফেয়ার এনাফ? আর এই দিক থেকে পড়ে থাকবে হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার, কারণ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হয়ে গিয়ে থাকে। সো এবার কি করছি, এবার আমি এই ভি বিটাকে এই দিকে নিয়ে আসছি আর হাফ এম ইউ স্কয়ারটাকে এই দিকে নিয়ে আসছি। তাহলে কি হয়ে যাবে? তাহলে দিস উইল বি ভেরি ইজি, হাফ এম ইউ স্কয়ার প্লাস ভি অফ এ, দ্যাট ইজ হাফ এম ভি স্কয়ার প্লাস ভি অফ বি। অর্থাৎ কোনো একটি সংস্থার গতিশক্তি প্লাস স্থিতিশক্তি যা কিনা প্রাথমিক যান্ত্রিক শক্তি, that will be ditto equal with the total final kinetic energy plus final potential energy, that is অন্তিম যান্ত্রিক শক্তি, and that is the conservative system establishment. আমি জানি এটা অবশ্যই কঠিন, হয়তো বুঝতে অনেক ক্ষেত্রে প্রচুর কমপ্লেক্সিটি তৈরি হবে। স্টিল একটু দেখে আসিস, আমি অবশ্যই বলে দেবো। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে ফোন করবি, আমি বুঝিয়ে দেবো। ওয়েল, রাইট নাও আমি যে জিনিসটা করব সেটা হয়তো অত্যন্ত বড়, কিন্তু ট্রাস্ট মি এটা খুব খুব ইজি। আমরা এবার যেটা করছি সেটা হচ্ছে একটা সংরক্ষী সংস্থা হিসেবে আমি পৃথিবীকে ধরছি, এবং আমি যেটা প্রমাণ করব সেটা হচ্ছে পৃথিবীতে একটা ফ্রি ফল অবজেক্ট, অর্থাৎ অবাধে পতনশীল বস্তুর মোট শক্তি ধ্রুবক, এই সার্টেন ক্রাইটেরিয়াটাকে আমি প্রমাণ করার চেষ্টা করব। এবং অবভিয়াসলি আমরা যান্ত্রিক শক্তি নিয়েই কথা বলছি, সো আমি যান্ত্রিক শক্তি নিয়েই কথা বলবো। সো আমি পুরো ক্রাইটেরিয়া প্রুফ করছি, সেটা হচ্ছে অবাধে পতনশীল বস্তুর মোট শক্তি ধ্রুবক। The total mechanical energy of a free fall object is constant. Right now আমি যেটা আঁকার চেষ্টা করছি সেটা হচ্ছে আমার কাছে একটা বড় পিলার আছে। এই পিলারটার মোট হাইট হচ্ছে স্মল h। আমি এই পিলারের উপরে মোট তিনটে পয়েন্টকে ইমাজিন করছি। একটা পয়েন্ট যেটা কিনা একদম টপমোস্ট, যাকে এ নাম দিলাম। এই এ পয়েন্ট থেকে এক্স নিচে আরেকটা পয়েন্ট নাম দিলাম বি, আর একদম গ্রাউন্ডেড পয়েন্ট যেটা কিনা সি।
আমি যেটা প্রমাণ করবার চেষ্টা করব যে এই গোটা পিলার থেকে যদি একটা বস্তুকে ফেলে দেওয়া হয়, দ্যাট ইজ এ পজিশনে উঠিয়ে কোনো একটা বস্তুকে যদি ফেলে দেওয়া হয়, তাহলে বস্তুটা ফ্রি ফল অর্থাৎ অবাধে পতনশীল। হোয়াট আই নিড টু প্রুভ, আমাকে প্রুফ করতে হবে যে এ পয়েন্টে যত শক্তি থাকবে, বি পয়েন্টে ঠিক তত শক্তি থাকবে, সি পয়েন্টেও ঠিক তত শক্তি থাকবে, অ্যান্ড দ্যাট ইজ দ্য মেন কনসেপ্ট অফ দ্য টোটাল এস্টাবলিশমেন্ট। সো হিয়ার উই স্টার্ট। তো এটা করবার জন্য সবার ফার্স্টে আমি যেটা ধরে নেব, যে আমি ধরে নিচ্ছি বস্তুর ভর স্মল এম, টাওয়ারের উচ্চতা স্মল এইচ, আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন দ্যাট ইজ অভিকর্ষীয় ত্বরণ জি। ফেয়ার এনাফ। তাহলে আমি সবার ফার্স্টে যে জিনিসটা করছি, আমি এ পজিশন নিয়ে ভাবতে আরম্ভ করছি। সো এ পজিশন দ্যাট ইজ কেস 1। আমি সবার ফার্স্টে যেটা করছি সেটা, যখন কোনো একটা বস্তুকে আমি ভূমি থেকে এইচ উচ্চতায় তুলে দিচ্ছি, তো আমরা একটু আগেই দেখেছি যে ভূমি থেকে এইচ উচ্চতায় স্থিতিশক্তি দ্যাট ইজ পোটেনশিয়াল এনার্জি অ্যাট এ কত হবে না mgh, কারণ আমরা একটু আগে প্রুফ করেছি। আর ওই এ উচ্চতায় গতিশক্তি অবশ্যই 0, কারণ বস্তু স্থির অর্থাৎ বেগ নেই। তাহলে আমি যদি বলি এ তে মোট শক্তি কত, না এ অবস্থানে মোট শক্তি mgh plus 0 that is mgh. fair enough. এবার আমি ধরছি বস্তুটিকে অবাধে ফেলে দেওয়া হলো। রাইট নাও আমি যেটা নিয়ে আলোচনা করছি দ্যাট ইজ অবাধে বস্তু পতিত হচ্ছে, এবং একটা র্যান্ডম স্টেট আমি ভাবছি বি পজিশন নিয়ে। অর্থাৎ বি পজিশন কিন্তু গোটা টাওয়ারের মিড পজিশন এরকম কথা আমি একবারও বলছি না, ইট ইজ কমপ্লিটলি আ র্যান্ডম পজিশন। সো রাইট নাও আমি যেটা করবার চেষ্টা করছি, আমি ধরছি দ্যাট ইজ ধরি x উচ্চতা নামবে। এখন যদি x উচ্চতা নামে, তাহলে এই x উচ্চতা যতটাই নামুক না কেন, এটা কিন্তু অভিকর্ষীয় ত্বরণে নামবে। অর্থাৎ ত্বরণ কত হবে না g, কারণ গোটা বস্তুটা ফ্রি ফল, অর্থাৎ আমি বলতে পারি যে ত্বরণ হবে স্মল g। এখন আমি ধরছি b তে বেগ w। তাহলে b বিন্দুতে যদি বেগ বের করতে হয়, তাহলে w² কত হবে না 0² প্লাস 2gx। আই হোপ আমি বুঝতে পারছি যে কি বলছি আমি। দ্যাট ইজ v² u² প্লাস 2as। আমি এই ইকুয়েশনটাকে ফেলছি, v মানে আমার এখানে b তে বেগ কত w ধরেছি, u দ্যাট ইজ ইনিশিয়াল বেগ 0, আর 2 কনস্ট্যান্ট, s মানে x নেমেছে, আর a মানে ত্বরণ দ্যাট ইজ g অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণ। এই গোটা ইকুয়েশন থেকে আমি যেটা পাচ্ছি দ্যাট ইজ w² 2gx। ফেয়ার এনাফ। আমি এটাকে ডিরেক্ট রাখছি। এবার যদি আমি বলি যে b বিন্দুতে গতিশক্তি, তাহলে কি হবে, b বিন্দুতে গতিশক্তি হবে কাইনেটিক এনার্জি অ্যাট b দ্যাট উইল বি গিভেন আস হাফ mw², কারণ আমরা জানি এটাই ইকুয়েশন ছিল গতিশক্তি দ্যাট ইজ হাফ mv², অর্থাৎ হাফ m তো বসলো, w মানে কত না w মানে নাকি 2gx। সো 2gx বসিয়ে দিচ্ছি, তাহলে এখান থেকে 2 2 কেটে গেল, কত থাকছে mgx। আর b বিন্দুতে স্থিতিশক্তি কত না দ্যাট ইজ ভেরি ভেরি ইজি, কত না mg। এবার b বিন্দুটা ভূমি থেকে কত উচ্চতায় আছে না h - x, কারণ গোটা টাওয়ার যদি h হয় তাহলে কতটা পথ নেমে এসেছে, অবশ্যই x পথ নেমে এসেছে। তাহলে এখন ভূমি থেকে উচ্চতা কত দ্যাট ইজ h - x। সো আমি ডিরেক্টলি ওটাকে h - x বসিয়ে দিচ্ছি। তাহলে এবার যদি আমি বের করি যে b বিন্দুতে মোট শক্তি কত, তাহলে b বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি দ্যাট ইজ পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, না
কাইনেটিক এনার্জি কত, দ্যাট ইজ mgx, অর্থাৎ গতিশক্তি mgx, আর স্থিতিশক্তি কত, mg ব্র্যাকেটের মধ্যে h - x। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেট করি, এটা তো mgx থাকছে, এখান থেকে এটা তৈরি হচ্ছে mgh মাইনাস mgx। তাহলে বোথ সাইড থেকে mgx কেটে গেল, কত করে থাকছে mgh। ফেয়ার এনাফ? যে mgh টা কার সাথে সমান, না যে mgh টা a বিন্দুতে শক্তির সাথে সমান। ক্লিয়ার? অর্থাৎ a বিন্দু এবং b বিন্দুতে শক্তি সমান, অর্থাৎ আমাদের সংরক্ষী সংস্থা হিসেবে কাজ করছে। তার থার্ড পার্ট যেটা কিনা সি তে এবার আমরা শক্তি ভাববো। তো সি তে যখন শক্তি ভাববো তখন আমাকে কি করতে হবে, আগে সবার প্রথমে বের করতে হবে যে বি থেকে যদি সি তে নামে তাহলে মোট কতটা পথ নামবে। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া। সো আমি এবার সি পজিশন নিয়ে ভাবছি, রাইট? অর্থাৎ আমি বলছি বি থেকে সি তে নামলে h - x পথ নামতে হবে। ক্লিয়ার? এবং অবশ্যই এই নামাটাও সেটা কিন্তু অভিকর্ষজ ত্বরণের সাপেক্ষেই নামবে, কারণ এখান থেকেও অবজেক্টটা ফ্রি ফল। ফেয়ার এনাফ? সো দেখা যাক আমি কি করছি। ফার্স্ট থিং, আমি এই গোটা ইস্যু থেকে যেটা করবার জন্য প্রথমেই ধরে নিচ্ছি যে সি তে কণার বেগ হবে v। তাহলে সি তে কণার বেগ v, এবং যেহেতু এটা ত্বরণে নামছে তাহলে আমি কি বলতে পারি, v স্কয়ার ইকুয়াল টু w স্কয়ার প্লাস 2g। s এর জায়গায় বসবে কত, s এর জায়গায় বসবে h - x, কারণ মোট h - x পথ নেমেছে b থেকে c তে। ফেয়ার এনাফ? ওকে, তাহলে v স্কয়ার মানে v স্কয়ার, w স্কয়ার মানে কত, না w স্কয়ার মানে আমি এক্ষুনি বের করেছিলাম, দ্যাট ইজ 2gx। এটাকে ক্যালকুলেট করলে হচ্ছে 2gh মাইনাস 2gx। তাহলে কাটাকুটি করে কত করে থাকছে, হ্যাঁ 2gh। তাহলে যদি আমি সি তে গতিশক্তি বের করি তাহলে কি হবে, না সি তে গতিশক্তি হাফ m v স্কয়ার, এবং হাফ m মানে হাফ m, v স্কয়ার মানে কত 2gh। তার মানে এখান থেকে 2 2 যদি কেটে যায় তাহলে কত করে থাকবে mgh। ফেয়ার এনাফ? অর্থাৎ সি তে গতিশক্তি mgh। কিন্তু যদি আমরা সি তে স্থিতিশক্তি বার করি তাহলে স্থিতিশক্তি কত, স্থিতিশক্তি অবভিয়াসলি 0 হয়ে যাবে। তার কারণ বস্তু যখন গ্রাউন্ডেড হয়ে যাবে তখন ভূমি থেকে তার কোনো উচ্চতা থাকবে না, এন্ড দ্যাটস ওয়াই আমি তার স্থিতিশক্তি 0 বলতেই পারি, কারণ ভূমি থেকে উচ্চতা না থাকলে তার স্থিতিশক্তি থাকবে না। তাহলে মোট শক্তি কত হবে, গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, গতিশক্তি হয়ে গেছে mgh আর স্থিতিশক্তি 0, তাহলে টোটাল এনার্জি কত, না mgh। and that is the criteria where we have just proven that the amount of total energy at A, B and C are constant। অর্থাৎ A তে যত পরিমাণ মেকানিক্যাল বা যান্ত্রিক শক্তি ছিল, B তেও তত পরিমাণ মেকানিক্যাল বা যান্ত্রিক শক্তি আছে, এবং C তেও তত পরিমাণ মেকানিক্যাল বা যান্ত্রিক শক্তি আছে। and that is the criteria যে আমরা গোটা সিস্টেমটাকে এরকম একটা সিগনিফাইড ক্যারেক্টারে দাঁড় করাতে পারছি, প্রোভাইডেড আমরা এক্ষেত্রে বায়ুর বাধা বা সান্দ্রতাটাকে কখনোই ক্যালকুলেট করছি না। অর্থাৎ আমরা সংরক্ষী সংস্থা বা কনজারভেটিভ সিস্টেম নিয়ে কথা বলছি। So you were watching my channel, that is Reverberation Guidelines। আজ অবধি এখানেই থাক। in the next video আমরা বেসিক্যালি কলিশন নিয়ে কথা বলবো এবং কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন বা ই নিয়ে কথা বলবো। So নেক্সট ভিডিওতে কথা হবে। till then stay home, stay safe।